কথা বলা শেষ হতে না হতেই নাকচ পড়া লোকটা আদ্রিসের উপর ঝাঁপিয়ে পড়ে। আদ্রিস নিজেকে বাঁচাতে চেয়েও পারে না। লোকটার হাতে থাকা গ্লাভসের কাঁটা আদ্রিজের মুখে চাদরটা ভেদ করে ভিতরে ঢুকে যায়। আদ্রিস ছটফটে উঠে লোকটা আদ্রিজের বুকের উপরে এক হাঁটু ভর দিয়ে চেপে ধরে দুই মুখ দুটো থাবা সাথে মুখ চিবে রক্ত ছিটকে গেল। অন্য পাশে বাঁধা অবস্থায় পড়ে থাকা তোহাদের উপর আদ্রিস চিৎকার করে উঠতে লোকটা আদ্রিজের গালের ভেতর আঙুল ঢুকিয়ে জিভ টেনে বের করে চাকু দিয়ে কেটে আলাদা করে রাস্তায় ছুঁড়ে মারলো। সাথে সাথে লোকটা কাটা মুরগির মতো ছটফট করে শুরু করলো। শামসুল গাড়ির ভেতর থাকা এসব দেখে গাড়িতেই প্যান্ট ভিজিয়ে দিল কাপা কাপা হাতে একটা রিভলভার তুলে তাক করে শুট করতে বুঝলো গুলি শেষ। তখনই লোকটা শামসুলের দিকে মাথা ঘুরিয়ে তাকালো। ঘুরে গাছে গাছের ভেতর দিয়েও শামসুল টের পেল সেই কালো হিংস্র চোখ জোড়া। লোকটা এবার গম্ভীর কণ্ঠে আদ্রিজের দিকে তাকিয়ে বলে, আজ বুঝলি একটা মানুষের মৃত্যু কতটা কষ্টের। বলে হাত ঢুকিয়ে আদ্রিজের চোখ বের করে আনলো। আদিস কপালের মতো করতে শুরু করলো। তোহা চোখ বুজে নিয়েছে, আর সহ্য করতে পারছে না এসব। তুহিন লোকটার মারার ভঙ্গি দেখে বুঝলো রফিক সাহেবের খুনটাও এই করেছে। তবে কে? তখনই দূর থেকে একটা গাড়ি আসতে দেখা গেল। তা দেখে লোকটা উঠে দাঁড়ায়। তারপর আড়মোড় ভেঙে পকেট থেকে চিকন শুরু একটা ধারালো চাবুক বের করে আদ্রিসের বুকে চিরে লিখে দিল, সাডাউন কিন। তারপর একে একে এক চাকু আগত সব শেষ করে এক হাত মুড়ে ভেঙে দিয়ে গুলিয়ে করলো। যেন লোকটার বহু বছরের রাগ ঝরে আছে আদ্রিজের উপর। গাড়িতে তোহাদের গাড়ির সামনে এসে থামলো। ইভান ভাবলো হয়তো পুলিশ এসেছে। তবে ইভানকে অবাক করে দিয়ে লোকটা গাড়ির ভেতরে থাকা শামসুলের গলা চেপে ধরে। কাঁটাযুক্ত হাত বসে থাকা শামসুল গলার মাংসে লোকটা কিছু পরোয়া না করে টেনে হিঁচড়ে গাড়িতে তোলে শামসুলকে। ইভান তাড়াতাড়ি বুদ্ধি করে গাড়ি নেমে প্লেটে ছবি তুলে নেয় যায়। তবে আশ্চর্যের বিষয়, নেম প্লেসে যা জায়গা লেখা শাটডাউন। লোকটা বসতে গাড়ি ছেড়ে দিল, আর ইভান গাছের পেছন থেকে বেরিয়ে আসলো। গাড়িটা নিমিষেই উধাও। তার কিছুক্ষণ বাইরে পুলিশের দুটো গাড়ি এলো, আর একটা অ্যাম্বুলেন্স। এখানে এই অবস্থায় দেখে সবার চক্ষু চড়গাছ। মিহির সহ বাকি দুজন আগে জ্ঞান হারিয়েছে। শুধু তোহা আর তুহিনের জ্ঞান আছে। তুহিনের মাথার অবস্থা বেহাল। পুলিশগুলো তোহাদের একটা গাড়িতে তুলে দিয়ে লাশগুলো অ্যাম্বুলেন্সে তুলে বলল, পুলিশ এসব আয়। তোহা আর তুহিনকে চিনে বলে তাড়াতাড়ি পাঠিয়ে দিয়েছে। ইভান আর নিজেদের গাড়ি নিয়ে পুলিশ গাড়ি পিছু পিছু যেতে শুরু করলো। ওর মাথায় কাজ করা অফ করে দিয়েছে। বারবার মাথা খেলছে লোকটা কে হতে পারে, আর তাদেরই বা সাহায্য করলো কেন? কি রহস্য লুকিয়ে আছে এর ভেতরে? তোহাদের হসপিটালে অ্যাডমিট করা হয়েছে খুব গোপনে। যেহেতু ওরা সিক্রেট মিশনে, তাই সবার আড়ালে করেছে। ইভান অনেক ভেবেচিন্তে মেহেরজকে ফোন করে, কারণ তারা যে বাড়িতে যেতে পারবে না, আর গেলেও এখন তাদের এই অবস্থা দেখে অনেক প্রশ্ন জাগবে। তাই সমস্ত কিছু সামলাতে একমাত্র মেহেরজই পারবে। ইভান প্রথমে বলতে চায়নি, কারণ তারা চারজন মেহেরজকে প্ল্যানিং না বলেই কাছে। এমনকি চারজন ব্যতীত আর শামচুল ব্যতীত কেউই জানে না। তবে এই শ্যাডো কিভাবে জানলো, আর শামচুলকে কে নিয়ে গেল? ইভান মেহেরজকে কল দিয়ে পরপর কয়েকটা বার বেজে কেটে যায়। ইভান জানে তার ভাই ঘুমানোর ফোন ভাইব্রেট করে ঘুমায়, তাই দেরি হচ্ছে। চারবারে বার কল রিসিভ করে মেহেরজ ঘুম জড়ানো কণ্ঠে বলে, এত এত রাতে ফোন দিয়েছিস কেন, কি বল? ভাই, আমরা একটা বিপদে পড়েছি। এখন তুই আমাদের বাঁচাতে পারবি? প্লিজ না করিস না, আমার কথা শোন। ফোনের ওপাশে মেয়েরস হয়তো বালিশ থেকে বিছানায় বসে চোখ ডলে বলে, কি আবল তাবল বলছিস, ঘুমা। ভাইয়া শোন, আমি তোর ঘরে আসছি, আর পরে শুনছি। পরপর কয়েকটা পায়ে থাপ আর সুইচ জানালার শব্দ পেয়ে তখনই ইভান জোরে একটা শ্বাস নিয়ে বলল, ভাইয়া, আমরা একটা মিশনে এসেছিলাম। আমি তুহিন তোহার মিলে, কিন্তু আমরা ফেইল্ড। তুহিনের মাথা ফেটে গেছে, দুটো সেলাই পড়েছে, আর তোহার হাতে লাগছে মিলির ঠোঁট কাটছে। আমি গাড়িতে ছিলাম, তাই ঠিক আছে। তুই এখন আমার কথা শোন। ইভানের কথায় ভ্রুজোড়া কুঁচকে যায় মেহেরজের। গম্ভীর কণ্ঠে বলে, সত্যি বলছিস নাকি মজা? কোথায় আছিস তোরা এখন? আমি আসছি ঠিকানা দে। ভাইয়া শান্ত হও। আমরা এখন হসপিটালে, পুলিশ এসেছিল সময় মতো। তুই ওদিকটা সামলে নিয়ে সকলে সবাই আমাদের
খোঁজ করবে তখন একটু ম্যানেজ করে নিস। আমি সামলে নেব, কিন্তু তুই ঠিকানা দে, আমি আসছি। এখন আসা লাগবে না ভাইয়া। তুই তো জানিস একটা সিক্রেট মিশন, তাই এখন না আসায় বেটার তুই কাল আসিস। সবকিছু সামলে নিচ্ছে। আচ্ছা আচ্ছা ভাইয়া, তাহলে রাখছি। এবার কল কেটে দিয়ে স্বস্তির নিঃশ্বাস ছাড়ে। তবে মনের কোনো জন্মানো প্রশ্নগুলো যেন উত্তর খুঁজে চলেছে। কে এই শ্যাডো কিং? ইভানের দুজনের উপর সন্দেহ জেগেছিল প্রথম, তার ভাই, দ্বিতীয় তোহা হাসবেন্ড। তবে ইভান দুজনের ফোন নাম্বারে লোকেশন ট্র্যাক করেছে। দুজনের আলাদা, একজন ঢাকা আর একজন বাড়িতে। এমনকি লোকটা সেই অচেনা নাম্বার থেকে কল দিয়ে দো দেখ যে নাম্বারটা সুপ্রাত ঘটনাস্থানে আর সাম্প্রতিকও সেখানে। প্রশ্ন তো থেকে যায়, লোকটা জানলো কি করে সে তোহাকে তনু বলে ডাকো? তা তনু তার প্রথম ভালোবাসা। ইভান তার কাউকে এমন নাম বলেনি। লোকটা কে যে বিনা স্বার্থে তাদের বাঁচালো? নাকি স্বার্থ আছে, আর স্বার্থ থাকলেও আগে সবাইকে না বাঁচিয়ে তাকে কেন গাড়ি থেকে বের করলো? কিছু কি দেখতে চাইছিল? তবে কি? ইভান মাথা প্রশ্নটা দানা বাঁধতে শুরু করতেই নাটোর নাইট ডিউটি থাকা কয়েকটা নার্সের আওয়াজ শোনা যায়। উপস্থিত সবার নজর টিভিতে। টিভির ভেতরে চোয়ারে বাঁধা অবস্থায় পড়ে আছে একজন লোক। আমার তার গায়ের উপর মাস্ক, একজন পরায় একজন অনেকগুলো লাল পিঁপড়া ছেড়ে দিল। পিঁপড়ার কামড়ানো লোকটা চিল্লাতে শুরু করে। তা দেখে মাস্ক পরা লোকটা বাঁধা অবস্থায় পড়ে থাকা লোকটার মুখে বারুদ ভরতে শুরু করে। লোকটা চিৎকার করে, তবে কাজ হলো না। এক সময় ভরা শেষের একটা সুতো দিয়ে পুরো মুখটা সুই আর সুতো দিয়েই সেলাই করে দিল। সবাই হাঁ করে স্ক্রিনের দিকে তাকিয়ে। তারপর লোকটার আঠা টেপ দিয়ে মুখ একদম বুজিয়ে দিল। লোকটা এখন শুধু কাঁপছে। ইভানের চিরতর অসুবিধা হয়নি একটা শামচুল আর শ্যাডোকিন। ইভানের ভাবনার মাঝে স্ক্রিনের আলোয় নিভাতে আর জ্বলতে শুরু করলো একজন স্টাফ সাইনের বাড়াতে। লোকটা হাসির শব্দ শোনা গেল। পুরো ঘরে একটা হলুদ আলো জ্বলেছে। শামচুল যে দেওয়ালে বাঁধা, সেই দেওয়ালের লাইট আলোটায় জ্বলজ্বল করেছে কয়েকটা অক্ষর আর একটা নাম, টেক্স। ইভান ভাবনার মাঝে লোকটা নিজের ক্যামেরার সামনে কিবোর্ড নিয়ে কিছু একটা টাইপ করতে বসে থাকে। সাথে টিভির স্ক্রিনে ভেসে ওঠে বাংলা লেখা। সকলে মনোযোগ দিয়ে পড়তে শুরু করে। আম দ্য শ্যাডোকিন ওরফে অনুভব চ্যাটার্জি, দ্য সিনিয়র কিলার। আর সকল পাপি স্পাই বা গুপ্তচরের জন্য তার দুটো চা ফুটে ভালোবাসার একটা সারপ্রাইজ। তারা দেখবে আজ একজন গুপ্তচরে তার মালিকের সাথে বিশ্বাসঘাতকতার ফল কতটা ভয়াবহ হতে পারে। দেখতে সবাইকে চোখ রাখুন চ্যানেল ওয়ানের স্ক্রিনে। সবাই যেন দেখার জন্য অধিক আগ্রহে অপেক্ষা করছিল। লোকটা ধীরে ধীরে শামচুলের দিকে এগিয়ে গেল। নিজের হাতে চিবুক দিয়ে মায়া দয়াহীন ভরা শামচুলের কানগুলো শান্তভাবে পেঁচালো, উপর পেঁচে দিয়ে কাটতে শুরু করলো। শামচুল ছটফটি হলো, তখনই লোকটা লবণ আর গুঁড়ো ঝাল দিয়ে 2 কাটা আদা আদা লাগিয়ে দিল। শামচুল চোখ বড় বড় হয়ে গেল। তখন লোকটা ধীরে পায়ে এসে ক্যামেরাটা দূরে সরিয়ে দিয়ে এক এক করে শামচুলের নখগুলো প্লাস দিয়ে তুলতে শুরু করলো। সবাই চোখ মুখ খিচে বন্ধ করে নিয়েছে। তারপর পা অবশেষে একটু ব্লাক করে শামচুল পুরুষাঙ্গ ও কেটে নেয় লোকটা। শামচুল মৃত্যু যন্ত্রণা ছটফট করতে থাকে। তখন লোকটা গিয়ে লোহার চেয়ারে কারেন্টের লাইন দিয়ে সুইচ চালু করে দেয়। স্ক্রিনে তাকানো লোকগুলো গায়ে পরম কাটা দিয়ে উঠছে। লোকটা সুইচ অফ করে একটা টানে লোকটা চোখের কোটা থেকে চোখ তুলে নিয়ে লোকটার সামনে রাখতো। তারপর একটা লাইট জ্বালিয়ে লোকটার মুখ থেকে বেরিয়ে থাকা সুতোটায় আগুন লাগিয়ে দিয়ে দূরে সরে গেল। কিছুক্ষণ পর বিকট শব্দে লোকটার মুখ ব্লাক করলো। রক্ত মাংস ছড়িয়ে গেল সাথে সাথে চারপাশে। সবাই চোখ খিচে বন্ধ করে নিতে স্ক্রিনে অফ হয়ে গেল। সকাল থেকে সকল প্রকার নিউজ চ্যানেলের ভিডিও নিয়ে তোলপাড়। সাথে কাল রাতে সেই 6 জনের মরদেহ। ফেসবুক, ইনস্টাগ্রাম সবকিছু সেই বিধ্বংসন খুনের ভিডিও। গা সিমসিম করে উঠেছে মানুষের। ইতিমধ্যে পুলিশ আর আর্মি একটা টিম খবর নেওয়া শুরু করে দিয়েছে। সব থেকে বড় গত 12 বছর ধরে বন্ধ থাকা নিউজ চ্যানেল ওয়ানে এই ভিডিও সরাসরি সম্প্রচার করা হয়েছে। এই নিয়ে চ্যানেল ওয়ানের মালিককে জিজ্ঞাসাবাদ, এমনকি সবকিছু খুঁটিয়ে দেখা হচ্ছে। এমন সময় বাইরে আরো অবাক হলো যখন দেখলো এখন থেকে 3 বছর আগে কেউ ফাইলের একজন সিনিয়র কিলার ঠিক এই পদ্ধতিতেই খুন করতো মানুষদের। সেও পাপীদের বেছে বেছে মারতো, তারপর হঠাৎ উধাও। এখন আবার সত্যি তার আগমন হয়নি তো? এমনকি তার নামেটাও ছিল
টিএসকে। তবে পুলিশ রেকর্ডে তার একটা ছায়া ছবি বাদে আর কিছুই কখনো ধরা পড়েনি। তবে তার হাত থেকে কোনো অপরাধী কখনো বেঁচে ফিরতে পারেনি। সবাইকে নিকৃষ্টভাবে মারত সে। আবারও সেই একজন কাজ পুনরায় শুরু হয়ে গেছে। আনাম মিয়া সোফায় বসে চা খাচ্ছিল। হঠাৎ সময় টিভি সংবাদে তার গুপ্তচর শামচুলের মৃত্যুর ভিডিও আর আদ্রিজের মরাদেহ ছবি দেখে চমকে যায় আনাম মিয়া। ক্ষণিকের জন্য নিজের পাপির মন ভরে কেঁপে ওঠে। তবে এটা কিভাবে সম্ভব? তার পেশাদার দ্রুত লোকগুলোকে মারল কিভাবে? আর ভালোবাসলি বা জানলি বা কিভাবে? একসময় অনুভব চ্যাটার্জিকে অনেক দলই মেরে ফেলতে চেয়েছিল, তবে এতটাই দ্রুত ছিল যে হঠাৎ একদিন গায়েব হয়ে যায়। তারপর আর কোনো খোঁজ পাওয়া যায়নি। তবে আজ আবার কে আসলো? আর সবার প্রথম তার দলের লোকটা তার টার্গেট। এর মানে কি? কথাটা নড়াচড়া দিতেই ভয়ের আগে থাকা চায়ের কাপটা দূরে ছুঁড়ে মারল আনাম মিয়া। মাটিতে পড়ে ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। নিশ্চয় শামচুলকে যাওয়ার গুপ্তচর ভেঙে নিয়েছিল, তারা ওদের খবর পেয়ে গেছে। এখন কি হবে? এই অনুভব যদি তার সাম্রাজ্যকে নষ্ট করে দেয়? কথাটা ভাবতেই রিমোট ছুঁড়ে মারে টিভিতে আনাম মিয়া। বাড়ির চাকর গুলো বুঝলো আনাম মিয়ার রাগের কারণ। আনাম মিয়ার মাথা কাজ করছে না। দলের এতগুলো কাজের মানুষ হারিয়ে এখন তার ব্যবসা হাতে মাত্র দুদিন। মেয়ে জোগাড় করে কোথায় নয়তো তার কোটি টাকার লোকসান। আনাম মিয়া পকেট থেকে ফোন বের করে নিজের ঘরে গিয়ে দরজা লাগিয়ে দিয়ে তারপর আলতাফ শেখের নাম্বারে কল দেয়। তবে ফোন বন্ধ আর আনাম মিয়া আরো রেগে গিয়ে সিএমকে কেবল কল দেয়। দুইবার কল হওয়ার পর সিএম রিসিভ করতে আনাম মিয়া বলে, কোথায় তুমি? এক্ষুনি আমার বাড়িতে আসো। আমি তো ঢাকাতে চাচা যান। কে? কোনো কোনো দরকার না মানে? আমার দলে 7 জন স্পাই, সব মার্ডার হয়েছে। রাফি ভাই মার্ডার হয়েছে। তুমি মোবাইল চালাও না? দেখো না, আসলে কিছু শুনতে চাচ্ছি না। রাতে ভেতরে চট্টগ্রাম ফিরে এসো। আলতাফ ভাইয়ের ফোন অফ। যদি পুলিশের টিমে আমাদের কথা জেনে যাই, কত বড় বিপদ হতে বুঝতে পারছো? জি চাচা যান, আমি ফিরছি। আমি অপেক্ষা করছি। আনাম মিয়া কল কেটে দিল। সাথে সাথে ভ্রু কুচরা কুঁচকে গেল তার। সিয়ামকে এত শান্ত দেখলো কেন আজ? এত শান্তভাবে কথা বলতে পারে কেউ এমন বিপদের সময়? নাকি দাবার চাল উল্টে আমাকে পিছন দিয়ে ছুরি মারা প্ল্যান? আনাম মিয়া নিজের কথা নিজেই হাসে। কি আবল তাবল ভাবছে? তেমন যদি কিছু হয় তাহলে সিয়ামের কপাল পড়বে, সাথে ওর পুরো পরিবারেও। কারণ সিয়াম আর ওর বাবা পুরোপুরি জড়িত এর সাথে। তখনই আনাম মিয়ার মনে পড়ে সিয়ামের বোনের কথা, যা কয়দিন পর বিয়ে দেখতে শুনতে হুড়পড়ির মতো। কোনোভাবে যদি এটাকে তুলে নিয়ে আনা যায়, তাহলে তার ব্যবসা বসাবে, লোকে লোকসান থেকে বাঁচবে। আপন মানুষে কেউ সন্দেহ করে না। আনাম মিয়া ভয় ভুলে নিজের বুদ্ধিতে নিজেই হেসে ওঠে। সিয়াম কি তার বুকে ছুরি মারবে? সে নিজেই সিয়ামের বুকে তীর মারবে এবার। যদি সত্যি হয়, না হয় হলেও অর্ধেক টাকা ভাগ দিয়ে দেব। বাঁচলে একসাথে মরবো, শুধু ও একা মরবে। আবারও হেসে ওঠে আনাম মিয়া। সকাল সকাল ইভানের দেওয়ার ঠিকানা অনুযায়ী মেহেরজ হসপিটালে গিয়েছিল। সবাই মোটামুটি ভালো আছে, শুধু তুহিনের বেড রেস্ট দিয়েছে মাথায় অনেক চাপের জন্য। মেয়েরা সবাইকে নিয়ে যখন বাড়িতে ফিরছে তখন কেউই ওঠেনি। তাই বুদ্ধি করে একটা ঘটনা সাজিয়েছে মেহেরজ। তুহিন পা পিছলে পড়ে গিয়েছিল বেলকনিতে। তা দেখে তোহা তুলে গিয়ে তুহিনের নখের আঁচড় লাগছে তার মুখে। আর ফিরে আসার সময় আবার পড়ার মিলি স্লিপ খেতে দরজা কোনায় ঠোঁট লেগে কেটে গেছে। সবাই ঘুম থেকে ওঠার পর সব বিশ্বাস করে ফেললো। ফাহিম সবার উপর রেগেছিল, তবে সবার এই ঘটনা দেখে তা আগে থাকতে পারেনি। মন গলে গিয়েছিল। যদিও সকাল থেকে ইরু ফাহিমের দিকে তাকাতে পারেনি, লজ্জায় মাথায় নুয়ে রেখে নতুন বইয়ের মতো। মেহের সবার জন্য বাইরে থেকে খাবার অর্ডার করেছিল, সেটা সবাই খেয়েছে। ইতিমধ্যে সবাই নিউজ চ্যানেলে আজকের সংবাদ দেখে অবাক। মেহেরজ অনেক আগেই দেখেছে, সে নিজে অবাক একটা মানুষ এতটা ভয়ঙ্কর হতে পারে। সকালে খাওয়া দাওয়া শেষে সবাই একটু আড্ডায় দেয়। শ্রয়সী তোহার অবস্থা দেখে বাড়িতে খাদিজা খাতুনকে ফোন দিয়ে বলেছে আজ যাবে না, আর একদিন থেকে তাই বাড়িতেই ফিরবে। খাদিজা খাতুন আর কিছু বলেনি, রাজি হয়ে গেছে। যদিও মেহেরাজ আর তোহা অনেকবার বুঝিয়েছিল, শ্রয়সীকে বাড়ি যেতে দেখে শ্রয়সী যায়নি। তার এক কথা ভাবি, অসুস্থ তাকে রেখে যাওয়া যাবে না, কাল যাব। মেহেরও স্যার ওর জো করেনি। দুপুরে খাওয়া দাওয়া শেষে নিশাত বাড়িতে চলে গেছে। ওর ছেলে অসুস্থ হয়ে পড়েছে হঠাৎ, তাই জিজ্ঞাসা করেছে কি করবে। মেহেরও স্যার তোহা জোর করে পাঠিয়েছে নিশাতকে। নিশাত যাওয়ার পর শাহিনারা খাতুন, মাহি, ইরু আর ফাহিমও বাড়িতে চলে যায়। যাওয়ার সময় ইরু ভীষণ মন খারাপ।
তোহা মিলে শ্রেয়সীকে অনেক বুঝিয়ে সুঝিয়ে মাথা ও হাত বুলিয়ে পাঠালো। ওদের একদিনের কেমন আপন হয়ে গেছে সবাই। ফাহিম ওদের রেখে আসতে চেয়েছিল, তবে সবাই নিষেধ করেছে। আজকে পুরোটা সময় ইরুকে দিতে বলেছে। বিকেলে 5:30টায় তোহাদের বাড়ির সামনে রেলিং ঘেঁষে দাঁড়িয়ে আছে মেহেরোজ, পাশে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে তোহা। মেহেরোজের চোখ মুখ গম্ভীর। তোহার মাথা নিচু করেই বলে, দোস্ত, বোঝার চেষ্টা কর। আসলে হুট করে প্ল্যানিং করেছিলাম। আমরা কি জানতাম যে শামচুলের একটা কাজ করবে? মেহেরাজ কোনো উত্তর দেয় না, চোখ মুখ শক্ত। তোহা আবার বলে, সরি দোস্ত, মাফ করে দে। লাস্ট বার মাফ করে দে। তুই কথা না বললে ভালো লাগে না। আজ যদি তোদের কিছু হয়ে যেত, সব তো শুনলাম। এর পর কি তোদের মাফ করা উচিত? আমাকে কি একটা বারও জানাতে পারতিস না? বাড়িতে এসে ইভানকে নিয়ে গেলি, আমাকে জানালি না। আজ ওই অনুভব চ্যাটার্জির সময় মতো না এলে তোদের কি হতো বুঝতে পেরেছিস? মেহেরাজের গম্ভীর কণ্ঠ শুনে তোহার মাথা নিচু করে নিয়ে বলে, মাফ করে দে না দোস্ত, এবার সব তোকে বলবো। এখন খুঁজতে হবে এই অনুভব চ্যাটার্জিকে। কে এই লোক? আমাদের বাঁচালো কেন? আর কি স্বার্থের আছে? আর্মি আর আমি পুলিশরা তো কিছুই পায়নি, শুধু 3 বছর আগে বন্ধ হওয়া ফাইলে বের করে জগনের মতো ভয় ঢুকাচ্ছে। এটা পাবলিক না করে আগে প্রাইভেট করে খোঁজার উচিত ছিল। মেহেরাজের কথায় তোহা শান্ত কণ্ঠে বলে, চল নিচে চল। শ্রেয়সী যেন কিছু বুঝতে না পারে। তোদের বিয়ে হয়ে গেলে বাঁচি, তোর বউ তো তোর কাছে থাকবে। তো আমার বউ কি তোর মাথা চেপে আছে? মেহেরোজের টেক্কা কণ্ঠে তোহা একটু হাসে, তারপর সিরিয়াস কণ্ঠে বলে, এই অনুভব চ্যাটার্জি আমাদের সাহায্য করতে চাইছে, কি বিপদ ফেলতে চাইছে বুঝতে পারছি না। যদি সাহায্য করতে চাইতো তাহলে শামচুলকে ধরে নিয়ে গেল কেন? ওর থেকে আমরা আসল মাস্টার মাইন্ডের ধরতে পারতাম। কিন্তু এখন সব কাজ আরো বেড়ে গেল। আমি সেটাই ভাবছি। তবে এর উত্তর পায় না। তোহা আর কিছু বলো না। মেহেরজকে নিয়ে নিচে নেমে আসে। মেহেরজ সব শোনার পর থেকে তাদের উপর রেগে আছে। তাই তুহিন মেহেরজকে বোঝাতে বলেছিল সবটা। নিচে শ্রেয়সী আছে বলে তোহা একটু আগে মেহেরজকে নিয়ে উপরে এসেছিল। তারপর সব মেহেরজকে পুনরায় বিশ্লেষণ করে বুঝিয়েছে। মেহেরজ নিচে এসে দেখে শ্রেয়সী ঘুমিয়ে আছে। মিলি রান্নাঘরে সবার জন্য চা বানাচ্ছে। তুহিন আর ইভান মুভি দেখছে টিভিতে। মেহেরজেরও ভীষণ ঘুম পাচ্ছে। তোহা তা খেয়াল করে বলল, তোর মনে হয় ঘুম লাগছে না, চোখ বলে দিচ্ছে। আসলে ইভান সেই রাতে ফোন দিয়েছিল তো, তখন আর ঘুম আসেনি। পরে মাথা যন্ত্রণা করছে, তাই এখন বোধহয় এমন হচ্ছে। চা খেলে ঠিক হয়ে যাবে, সমস্যা নেই। মেহেরজের কথায় তোহার হাত দিয়ে একটা ঘরের দিকে ইশারা করে বলে, চা খেতে হবে না। হ্যাঁ, ওই ঘরে গিয়ে ঘুমা, যা শ্রেয়সীও আছে হোনা। যেতে বলেছি, কথা শোন। আমি অন্য রুমে যাচ্ছি, ওই রুমে যাওয়ার খারাপ দেখায়। ও তোর বিয়ে করাবো, নাটক করিস না, গিয়ে ঘুমা। সন্ধ্যায় ডেকে দেবনি। বেগত্ব মেহেরজ আর কিছু না বলেই চলে যায় ঘরে। মাথা ধরেছে, আবারও একটা ঘুমের দরকার। মেহেরজ একটু ঘরের ভিতরে থাকা দরজা লাগিয়ে এগিয়ে যায় বিছানার দিকে। পরবর্তী গল্প পেতে আমার চ্যানেলটি সবার আগে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। গল্প লেফটেন্যান্ট মেহেরাজ মির্জা চলবে।